গত 2 দিনে শেখ হাসিনার মোট 2টি টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে এবং ফাঁস হয়েছে না বলে ফাঁস করে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে তারাও চেয়েছেন যে এটা ফাঁস হোক, এটা বলাই বাহুল্য। কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন তখন প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীর কাছে উষ্মা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে আছে, সুতরাং পালিয়ে থেকেও তিনি যে বিবৃতি দিচ্ছেন বিশেষ করে 13ই আগস্ট এটা খুবই নিন্দনীয়। বিশেষ করে 15ই আগস্টের আগে শেখ হাসিনা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহর দখল করতে বলেছিলেন, এই কারণে। তারপরে হাসিনার উপর একটা কূটনৈতিক প্রেশার দেয় ভারত যে তুমি এই দেশে আসো কিন্তু তুমি কোনো কথা বলতে পারবা না। কিন্তু হাসিনা তো হাসিনাই, কথা না বলতে পারলে তো চলবে না। এর জন্য তিনি ওই যেই একটা লোকের সঙ্গে একটু কনভারসেশন করলো, একটা কথা বললো, আলাপ সালাপ করলো, ওটা আবার একটু লিক করে দিল, একটু ভাইরাল করে দিল। এইভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার কাছ থেকে একটা নির্দেশনা পেল, এরকম আর। কারণ আপনি দেখবেন যে তিনি যে দুটো কথা বলেছেন, একটা হচ্ছে আমেরিকা একটা ছেলে তানবীরের সঙ্গে, যদিও সেই তানবীর তাকে এই 8 মিনিটের ভিতর নাকি 250 বার আপা আপা বলে ডেকেছে। এটা কিন্তু একটা রেকর্ড, গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা রেকর্ড হওয়ার মতো। তানবীরকে কংগ্রাচুলেশন জানাই নতুন রেকর্ড করার জন্য। এবং আরেকটা করেছে বেলজিয়ামের একজন নেতার সঙ্গে, সেখানে প্রায় 20 মিনিটের মতো। এবং তিনি সেখানে বলেছেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী, ইউনূস অবৈধ উপদেষ্টা এবং বাংলাদেশ সংবিধানের উপদেষ্টা বলে কোনো পদ নিয়ে আসবো সেই জায়গায়। তো খেয়াল করলে দেখবেন এই দুটো কনভারসেশনেই শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যে মোবাইল ফোন থেকে আসা রেকর্ড হচ্ছে এটা বোঝাই যায়। কিন্তু অপর প্রান্তে যেসব ভদ্রলোকের কথা বলতেছেন তাদের কথাগুলো স্ট্রেট ওয়ে রেকর্ড হচ্ছে। এবং এই কথাগুলো কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো প্রযুক্তিবিদের পক্ষে রেকর্ড করা সম্ভব না, কারণ বাংলাদেশ হচ্ছে এখানে, আর তিনি কথা বলতেছেন ভারত থেকে আমেরিকাতে, ভারত থেকে বেলজিয়ামে, এবং এগুলো বলতেছেন হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড সিস্টেমে, যেটা আসলে যারা কথা বলতেছেন তারাই এটা পাবেন, কিন্তু অন্যরা আসলে এটাকে কপি করতে পারবেন না বা রেকর্ড করতে পারবেন না। এবং এই কনভারসেশন শেষ হয়ে যাওয়ার পরে সংস্ক্রিয়ভাবে এই কল রেকর্ডটা ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড সিস্টেম। এখন এটা সহজেই অনুমেয় যে অপর প্রান্তে যেই ব্যক্তি আছেন সেই ব্যক্তি শেখ হাসিনার নির্দেশেই এই কলগুলো রেকর্ড করে তা আমাদেরকে দিয়ে ভাইরাল করিয়েছেন। আমি অন্তত এটা বুঝি। এখন আপনি দেখবেন শেখ হাসিনা অনেক কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন আমেরিকাতে যাও, জাতিসংঘে যাও, আমার নামে অনেক মামলা হয়েছে এগুলো বুঝিয়ে বলো, তারপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এগুলো বুঝিয়ে বলো। এবং তিনি আরো বলেছেন এতদিন যারা বিরোধী দলের উপর আক্রমণ এগুলো নিয়ে কথা বলতো, যারা এতদিন ভোটাধিকার নিয়ে কথা বলতো, তারা এখন কই, ইত্যাদি ইত্যাদি। তো খুব অবাক লাগতেছে, এই শেখ হাসিনা এখন তার দলীয় লোককে, দলীয় লোক বলতে আসলে ওইরকম বড় কোনো নেতা না। শেখ হাসিনা যাদের সঙ্গে ফোন করে কথা বলেন তারা খুবই নিম্ন স্তরের পাতি নেতা। কারণ শেখ হাসিনা যে কোনো উচ্চ পর্যায়ে কারোর সঙ্গে কথা বলবেন সেরকম কেউ আসলে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এরা সব হচ্ছে নিম্ন স্তরের পাতি নেতা। এদেরকে শেখ হাসিনা বলতেছেন জাতিসংঘে গিয়ে ধরো, আমেরিকাতে গিয়ে ধরো, তাদেরকে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে, আমার উপর 100-র বেশি মামলা হচ্ছে। শেখ হাসিনা গত 15টা বছর ধরে বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর গুম, খুন, নির্যাতন, এমনকি মিথ্যা মামলা, বিএনপি জামাতের 30 লক্ষ লোকের উপর প্রায় 1 লক্ষ মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি গত 7ই জানুয়ারি নির্বাচনে, এর আগে তো ছিল আপনার 14-18 ছিল, 7ই জানুয়ারি নির্বাচনে তিনি 30,000 বিএনপির লোককে জেলে ভরে রেখেছেন এবং 600 গুম। এগুলো কিন্তু আমি কোটা আন্দোলনের আগে কথা বলতেছি। 600 গুম, তারপরে 3000-এর উপর বেশি ক্রস ফায়ার, এগুলো তো ছিলই। সেই শেখ হাসিনা এখন একজন পরাজিত সৈনিক যিনি লেজ গুটিয়ে পালিয়েছেন, তিনি এখন বলতেছেন জাতিসংঘের কাছে বলো, আমেরিকার কাছে বলো। যেই আমেরিকা, যেই জাতিসংঘ গত 15টা বছর ধরে হাসিনাকে রিকোয়েস্ট করেছে, বিবৃতি দিয়েছে, মানবাধিকার সংস্থাগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস, এমন কোনো সংস্থা নাই, যে রবার্ট কেনেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারাও বলেছে যে তুমি এগুলো করো না হাসিনা, তুমি এভাবে ইউনূসের উপর অত্যাচার করো না। হাসিনা কারো কথা শুনেনি, যা মন চেয়েছে তাই করেছে, দেশটাকে একটা মগের মূল্যক বানিয়েছে, আমার বাবার দেশ। আজকে সেই তিনি বলেছেন জাতিসংঘে গিয়ে বলো, আমেরিকাকে গিয়ে বলো। তো আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমেরিকা, জাতিসংঘকে আপনি 5 পয়সা দিয়ে মূল্যায়ন করেননি। আপনি বলতেছেন ওই যে ব্রাসেলসের লোককে যে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন বহুবার বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন মুখপাত্র জোসেফ বোরেল তিনি বহুবার বলেছেন যে আপনার সরকারকে যে বিরোধী দলের উপর এমন নির্যাতন করবেন না। আপনি শুনেননি। আপনার সেই বিপ্লব, আপনার সেই হারুন, তাদেরকে দিয়ে
ওই আমার গ্রামের বাড়ি ভোলা, সেই ভোলাতে ওই বারে বারে ফোন টোন তো করতোই, আমার বাইকে ফোন করে ডিস্টার্ব করতো। একদিন একদিন আপনার ওই যেই সকাল 11টার দিকে 6টা মোটরসাইকেল সহ গিয়ে এই বাড়ি ঘর চ্যাক এই সেই, তারপরে আমার ভাইকে মারধর, ওই একটা অনেকগুলো তো মারধর তো করছি মোটা লাঠি দিয়ে, একটা বাড়ি দিছে মাথার দিকে, তো হাত দিয়ে থামাইতে গেছে আমার ভাই, আবার ওই লেফট হ্যান্ডেড আর কি, আমাদের বাংলায় বলি ডেরবা। তো এমনি বাধা দিছে মতো ওই বাড়িটা একদম এই আঙ্গুলের মাথায় পড়ছে, তো এই হাড্ডিটা ভেঙে গেছে, এখনো ভাঙ্গাই আমার কারণে। যদিও সে ওইরকম অ্যাক্টিভ রাজনীতি করতো না, কিন্তু ওই আমার অপরাধের কারণে আমার ভাইকে মারধর কইরা শিখেছে। এরকম শুধু আমার ঘটনাই না, এরকম হাজার হাজার জুলকারনাইন সামির ভাই, তারপরে এই যে আমাদের যারা সবাই সবার ফ্যামিলি তো অত্যাচারিত, যারা আমরা বিদেশে আছি তারাও তো, আর দেশে যারা আছে তারা তো আছি। বিএনপির কত লোক কবরস্থানে ঘুমাইতো, নৌকায় ঘুমাইতো। তো ইদানিং দেখতেছি, যদিও এটা টপিকের বাইরে, যে কিছু কিছু উপদেষ্টা আছেন তারা বলতেছেন যে আমরা যেই সুরে কথা বলি তারেক রহমানও সেই সুরে কথা বলে। আপনাদেরকে সম্মান দিয়েই বলছি, আপনারা আপনাদের নেতৃত্বে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আপনাদেরকে সম্মান করি, কিন্তু কথাবার্তা বলার সময় সাবধানে বলা উচিত। কারণ তারেক রহমান তিনি তো এই 14-15 বছর ধরেই তিনি আন্দোলন করতেছেন, এবং আমি মনে করি কোনো আন্দোলনই ব্যর্থ হয় না। একটা আন্দোলন কিন্তু আরেকটা আন্দোলনের পটভূমি তৈরি করে। 14 সালের আন্দোলন, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তার 28 অক্টোবর যে আন্দোলন, এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু একটা আন্দোলন একটা আন্দোলনের পটভূমি তৈরি করে, কোনো আন্দোলনে কিন্তু ব্যর্থ হয় না। আর তারেক রহমান যে জাতীয় সরকারের কথা বলতেছেন, তারপরে 2 কক্ষ সংসদের কথা বলতেছেন, তারপরে এক প্রধানমন্ত্রী 2বারের বেশি না বলতেছেন, এগুলো তারেক নতুন বলতেছেন না, এগুলো তারেক রহমান গত 15-16 বছর ধরে বলতেছেন। কাজে আপনাদের সুরে কিভাবে তারেক রহমান মিলিয়ে কথা বলে সেটা বুঝলাম না। আমি মনে করি যে আপনাদের বয়স কম, আপনাদের বাট সাহস আছে অনেক, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনাদেরকে আরেকটু কথাবার্তা বলার ক্ষেত্রে সংযত হওয়া উচিত। অফ টপিকে কথা বলে ফেললাম। তো এখন এই শেখ হাসিনার কথাই জাতিসংঘ শুনবে? কখনোই শুনবে না। কারণ যেই মহিলা দিনের পর দিন অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই মহিলা আবার বলতেছে কি যে ডক্টর ইউনূস নাকি 26,000 কোটি টাকা পাচার করেছে। পাচার করে এই যে প্যারিসে অলিম্পিক হইলো না, যখন যখন আমাদের ছাত্র আন্দোলন চলতো তখন কিন্তু প্যারিসে অলিম্পিক হচ্ছিল, সেই অলিম্পিকের যে মশাল জ্বালায়, সেই মশাল নাকি ডক্টর ইউনূসের 26,000 কোটি টাকা দিয়ে সেই মশালটা জ্বালানো হয়েছে। মানে মিথ্যা একটা সীমা থাকা উচিত। ফ্রান্সের মতো দেশে একটা অলিম্পিক হবে, সেই অলিম্পিকের মশাল জ্বালানোর জন্য ফ্রান্স ইউনূসের কাছ থেকে টাকা নিবে। আবার এও বলে যে মানে 6 তারিখে একটা কথা ছিল যে হাসিনার ভবন ঘেরাও করবে, এটা 5 তারিখে আনা হয়েছিল নাকি, ওই ইউনূসের মামলা ছিল 6 তারিখে, জন্য ইউনূসের কিন্তু কোনো মাথায়ও নেই। এবং ইউনূস যে তত্ত্বাবধায়ক প্রধান হবে এটা ডিসাইড হয়েছিল আরো একদিন পরে, তখন কিন্তু ইউনূস জানতে না যে তিনি তত্ত্বাবধায়ক প্রধান হবেন। এবং তিনি বলতেছেন এখন নাকি ব্যাংক লুট হচ্ছে। তার আমলে এই অ্যাসালম, এই ওরিয়ন গ্রুপ, এই সামিট গ্রুপ, এই বসুন্ধরা, সমস্ত মানে ওলিগার্করা সব ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করে শেষ করে দিয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে সুপ্রিম কোর্ট বলতেছে এদের উপর ব্যবস্থা নেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট বলতেছে অ্যাসালামের উপর ব্যবস্থা নেওয়া যাবে না, শপথবদ্ধ রাজনীতিবিদ সেনায়তুর রহিম, সেই বিচারকরা, তার মানে শেখ হাসিনা এই সুপ্রিম কোর্ট দিয়ে এগুলো প্রোটেক্ট করিয়েছে। এমন অবস্থা তৈরি করছে দেশটাকে। এখন খুব মন খারাপ, এখন আর ব্যাংকটাকে লুটে পুটে খেতে পাচ্ছেন না, দেশটাকে মগের মূল্য বানিয়েছে। উপদেষ্টা আসিফ কি বলেছেন যে আমাকে মনে হয় কেউ দুর্নীতির মহাসমুদ্রে নিমজ্জিত করে ফেলেছে, দেশটাকে যেভাবে পারে লুটে পুটে খেয়েছে, তার নিজের সন্তানদের নামে পর্যন্ত নিজের নামে প্লট বরাদ্দ দিয়েছে। এত লোভ টাকা, বারে বারে বলে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাই না। আরে এরশাদ তো বঙ্গবন্ধুর কেউ ছিল না, তাও তো সে পালায় নাই। আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন, এখন আবার কি বলে চট করে ঢুকে পড়বো। আপনি চট করে ঢুকে পড়বেন আর গণভবনে গিয়ে কমান্ড করবেন যে হ্যাঁ আমি দেশের প্রধানমন্ত্রী, যেটা বলেছে সে যে সংবিধান অনুযায়ী আমি দেশের প্রধানমন্ত্রী, আসবো সে জায়গায়। ওই পরিস্থিতি আর বাংলাদেশে নাই। আপনি চট করে ঢুকে পড়বেন, চট করে ঢুকে পড়ে আপনি অশান্তি করতে পারবেন, ষড়যন্ত্র করতে পারবেন, যেটা আপনার কাজ, যেটা 15 বছর ধরে করেছেন। কিন্তু বাংলাদেশে এসে আপনি রাজনীতি করবেন, বিচার এড়াবেন, নিজেকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবেন রাজনীতিতে, ওই সুযোগ আর নাই। স্পষ্ট বলা হয়েছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তবে তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তারপর তারা রাজনীতি করতে পারবে। বাংলাদেশের ইতিহাসে এই আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে গুম খুনগুলো করেছে, যে গণহত্যা করেছে, তাদের আমি মনে করি রাজনীতি করার অধিকার নাই। কিন্তু এটা বললে অনেক সুশীল বলবে যে ভাই বলা কি বলতেছেন। আমি বলি, আমি সবার অধিকারের কথা বলি, সবার অধিকারের কথা বলি। আমি আজীবন বিএনপি জামাতের অধিকারের কথা বলে আসছি, আপনারা জানেন। সাধারণ মানুষের ভোটাধিকারের কথা বলে আসছি, মানবাধিকারের কথা বলে আসছি। এমনকি এখন যে বর্তমানে টুকটাক যে আওয়ামী লীগের উপর নির্যাতন হচ্ছে, বিশেষ করে খালিদ নামে একটা ছেলে, যুবলীগের একটা পা ছিল না, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। আমি প্রতিবাদ করেছি। এই আওয়ামী লীগ মানুষ না, যারা আওয়ামী লীগ করে তারা মানুষ না। সুতরাং যে মানুষ না তার মানবাধিকার কি? আগে তো মানবাধিকারের কথা বলতে হলে তো মানবাধিকার কি, মানবের অধিকারই তো মানবাধিকার। কাজী আমি যদি কাউকে মানুষ মনে না করি, আমি যদি কাউকে মানব মনে না করি,
তাহলে তার মানবাধিকার নিয়ে কথা বলবো কেন? তারপরেও বলেছি, আরো বলে যাব, এই বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের উপর যে অত্যাচার করুক আমি কথা বলে যাব, কারণ আমি কোন রাজনীতি করি না, আমি মানুষের সমান অধিকারে বিশ্বাসী। সুতরাং এই হাসিনার উপর মানবাধিকার লঙ্ঘিত হলে আমাকে কথা বলতে হবে, কিন্তু এই আওয়ামী লীগ যারা করে তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে কিনা সেটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রইল। যাই হোক, আলোচনা লম্বা করবো না। এখন তিনি বলেছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। ভালো কথা, কারণ তিনি সাইন করেননি, তিনি একটা পেপার রেডি করেছিলেন। ওই পেপার, আরেকটা কথা ভুলে যাব, তিনি বলেছেন যে তিনি নাকি গণহত্যা করেননি। একজন রাইফেল আছে 7.62 রাইফেল, এই রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে, এটা পুলিশ ব্যবহার করে না, এটা ব্রিগেডিয়ার শাকাত হোসেন সাহেব বলেছেন, উপদেষ্টা শেখ হাসিনা বলেছেন যে এটা আমার লোকজন করেনি। আচ্ছা, এই 7.62 রাইফেল এটা কিন্তু পুলিশ ব্যবহার করে, পুলিশের কাছে আমরা অনেকবার দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, পুলিশ ব্যবহার করে, এটা আরো বিজিবি অনেকে ব্যবহার করে, কাজে এটা মিথ্যা না। সুতরাং এই 7.62 রাইফেল পুলিশ ব্যবহার করে না বলেই কি এই রাইফেল দিয়ে পুলিশ গুলি করতে পারে না? অবশ্যই পারে। যারা যারা সিভিল ড্রেসে এই 7.62 রাইফেল দিয়ে গুলি করেছে তারা ছিল প্লেন ক্লথ পোশাক, তারা ছিল ছাত্রলীগ। এইভাবে তারা গুলি করে মানুষকে মেরে। সুতরাং গণহত্যার দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারেন না। এই শেখ হাসিনার গণহত্যার কারণে দেশে ঢুকলেই তার বিচার হবে, এটা তিনিও জানেন। সুতরাং পতিত বিতাড়িত শয়তানরা কখনোই আর দেশে ফিরতে পারেনি, পৃথিবীর ইতিহাস সাক্ষী। এখন শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে হয়তো সুষ্ঠু ভোট হলে তিনি ক্ষমতায় আসতেন, কিন্তু এইরকম ভাবে সংবিধান পরিবর্তন করার মতো একদম 200-র বেশি আসন তিনি পেতেন না, আর বিএনপি পেয়েছে মাত্র 30টা না কয়টা। আপনারা জানেন যে ভারতের একটা ষড়যন্ত্র ছিল, প্রণব মুখার্জি দ্য কোয়ালিশন অব ইয়ার বইতে লেখা আছে। তো সেই নির্বাচনে জয়ী হয়ে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে ক্ষমতা কক্ষিগত করলেন, তারপর আপনি আপনার ক্ষমতা দিয়ে সংবিধানকে যা খুশি তা পরিবর্তন করলেন, বিচার ব্যবস্থা পরিবর্তন করলেন, বিচারকদেরকে লাত্তি মেরে বের করে দিলেন, পছন্দ মতো বিচারক দিলেন, সবকিছু করে আপনি সংবিধান সংশোধন করে আপনি আপনার মতো করে এখন আপনি বলতেছেন যে না, এটা তো সংবিধানে নাই। কিসের সংবিধান? তর্কের খাতিরে ধরে নিলে আপনি পদত্যাগ করেনি, সো হোয়াট? গাদ্দাফি পদত্যাগ করেছে, সাদ্দাম হোসেন পদত্যাগ করেছে, পদত্যাগ করেনি তো। কারণ গণঅভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে সরকার পালিয়ে যেতে বাধ্য হয় সে সরকারের কোনো সে থাকে না। অলরেডি সুপ্রিম কোর্টে একটা পরামর্শ চেয়েছিল রাষ্ট্রপতি চুপ্পু যে ইউনূস সাহেবের এই নিয়োগ বৈধ কিনা। তখন সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু হাসিনা পালিয়ে গিয়েছে, প্রত্যেকটা সংসদে সবাই পালিয়ে গিয়েছে, সুতরাং এই অবস্থায়, এমনকি বাইতুল মুকাররমের খতিবও নাকি পালাইছে, এই অবস্থায় দেশ পরিচালনার জন্য একজনকে নিয়োগ দেওয়া যেতে পারে, এতে সংবিধানের ব্যর্থ হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। এখন আপনি আপনার মতো সংবিধান বানিয়ে এই 14-15 বছর ধরে সংবিধানকে একটা হাস্যরসে পরিণত করে এখন বারে বারে বলতেছেন সংবিধান। কিসের সংবিধান? গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পালিয়ে যায় তারপর কোনো সংবিধান থাকে না। আচ্ছা, একটা কথা বলি, আমাদের মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানের কোন সংবিধানে লেখা ছিল? যদি এত সংবিধান করে তাহলে তো আমাদের তো মহান মুক্তিযুদ্ধ অসংবিধান নেই। জেনারেল এরশাদ যখন ক্যান্টনমেন্ট আশ্রয় নিল ক্ষমতা ছেড়ে, তখন কোন সংবিধান বলে শাহাবুদ্দিন সাহেবকে কেয়ারটেকার সরকার গভর্নমেন্ট প্রদান করা হয়েছিল? আমার মনে হয় দর্শক, হাসিনার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে, তার বিশাল হ্যালুসিনেশনে আছে। 15 বছর ধরে ওই যে সবকিছু তার যা যা চায় তাই করেছে, এখন তো আর পারতেছে না, এখন শুধু মানে কিরমির করছে কি করব। এই কারণে এইসব ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন, কোনো লাভ নাই। বাংলার মানুষ একটা পতিত স্বৈরাচার, একটা বিতাড়িত শয়তানকে আর কোনো দিনই গ্রহণ করবেন না। এবং আপনি পদত্যাগ করেছেন কি করেছেন না এগুলো কোনো বিষয় না। হিটলার পদত্যাগ করে সেই করেছে না, সাদ্দাম হোসেন, তারপরে গাদ্দাফি, মানে গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের পতন হয়, শ্রীলঙ্কার মাহিন্দ্রা রাজাপাকসে, গোটাবায়া রাজাপাকসে, তাদের পদত্যাগ করেছে কি করে না এটা কোনো ম্যাটারই করে না, কারণ আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এখন ওই ভারতে আছেন, ভালো কথা, একটা প্রবাস সরকার গঠন করেন, যেহেতু আপনি নিজেই বলেছেন যে আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন সাংবিধানিকভাবে, ভালো কথা, ভারতে বসে একটা সরকার গঠন করেন, প্রবাসী সরকার। তারপরে ওই মুজাম্মেল বাবু টাবু আছে না, ওদেরকে একটা মন্ত্রিত্ব দেন, আরো কারা কারা আছে এদেরকে দিয়ে একটা মন্ত্রিত্ব দেন, দিয়ে দেখি একটা প্রবাসী সরকার গঠন করে আপনি দেখান যে অন্তত একটা দেশ আপনাকে সমর্থন করেছে। শুধু ভারত সমর্থন করলেই হবে। আপনি একটা প্রবাসী সরকার গঠন করেন, মুক্তিযুদ্ধের সময় যেমন হয়েছিল, গঠন করে আপনি শুধু ভারতের সমর্থন আদায় করে দেখান, পারবেন না। সুতরাং এসব বাকওয়াস বন্ধ করেন। আপনার ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা নাই, আপনি এত বড় গণহত্যাকারী, কিন্তু আপনাকে কথাবার্তায় কোনো অনুশোচনা নাই। আপনি মুখটা বন্ধ রাখেন, এতে আপনারও লাভ, আপনার দলেরও লাভ। যেই দলটাকে আপনি কবর দিয়ে গেছেন দেশ থেকে পালিয়ে, বাংলার ইতিহাসে প্রথম কেউ দেশ থেকে পালিয়ে তার রাজনৈতিক দলটাকে কবর দিয়ে, কবরটা আবার পাকা টাকা করে কবরের উপর গাছও লাগিয়ে দিয়ে গেছেন,
সেই দলটাকে আপনি যদি মুখ বন্ধ রাখেন সেই দলটা আস্তে আস্তে বাঁচবে, না হলে বাঁচবে না।